রূপালী ঈশান সবার সামনে পিয়ার গালে ঠাস করে চড় বসিয়ে দিলেন। ডাইনিং রুমে উপস্থিত সকলে যেন অবাকের চরম শীর্ষে উঠে গেলেন। সবার মুখ হা হয়ে গেল। কৌতূহল নিয়ে সবাই তাকিয়ে রইলেন সামনের দিকে। পিয়া এখনো স্তব্ধ হয়ে আছে। কিছুক্ষণ আগে হওয়া কাজটা যেন তার মাথার উপর দিয়ে গেল। সে তো কোনো দোষ করেনি। পিয়া চরের আঘাত সহ্য করতে পারল না বোধহয়। চরের আঘাতে মেয়েটার মাথাসহ ঝিমঝিম করে উঠল। এই বুঝি পড়ে যাবে। পিয়ার চোখ ছলছল করে উঠল। কখনো সে এভাবে চর খায়নি কারো থেকে। পিয়ার ভাবনার মাঝে রূপালী ঈশান পুনরায় পিয়াকে শাসিয়ে বলে উঠলেন, তোমার সাহস কি করে হলো আমার জিনিসে হাত দেওয়ার? ছি ছি ছি, শেষ পর্যন্ত কিনা আমার ছেলে এই চোর মেয়েটার জন্য পাগল হয়ে পড়েছিল। ভাবতেই আমার লজ্জা লাগছে। তুমি এমন একটা কাজ করতে পারো সেটা আমার ভাবনাতেই ছিল না। আমারই ভুল হয়েছে ছেলেকে তোমার সাথে বিয়ে দেওয়া। আমি নিশ্চিত এই মেয়েটা আমার ছেলেকে বশ করেছে বড়লোক ছেলে দেখে। আজকেই এর একটা বিহিত করতে চাই আমি। রূপালী ঈশানের কথা শুনে শাহাবুদ্দিন ঈশান বলেন, এসব কি বলছো তুমি? পিয়া আমাদের বাড়ির বউ, ও কেন এসব কাজ করবে? তাছাড়া পিয়া এমন মেয়ে হতেই পারে না। তোমার হয়তো ভুল হচ্ছে কো। শাহাবুদ্দিন ঈশানকে থামিয়ে দিলেন রূপালী ঈশান হুঙ্কার দিয়ে বললেন, ব্যাস অনেক হয়েছে। মেয়েটা যদি হাতটা না নেয় তাহলে তার বেডের বালিশের নিচে হাতটা কোথা থেকে এলো? ও একটা চোর, তোমার ছেলে একটা চোর বিয়ে করে এনেছে। কথাটা যেন পুরো ডাইনিং রুমে ছড়িয়ে ছিটিয়ে আবার দেয়ালে গিয়ে বারবার ধাক্কা খেলো। অন্যদিকে তিশা এসব দেখে পৌচলিক হাসি হাসলো। আজকে তার থেকেও খুশি কেউ হবে না বোধহয়। তিশার কলিজা ঠান্ডা হয়ে এলো নিজের উদ্দেশ্য সফল করতে পেরে। পিয়া এসব শুনে এক দৌড়ে কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে যায়। এখানে আরেক মুহূর্ত থাকলে তার বুঝি মাথা ঘুরে পড়বে। সে তো এসব কিছুই জানে না, তবে এইটুকু বুঝতে পারছে কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর সে মানুষটি এই বাড়িতে কেউ হবে, এটা বাহিরের কারো দ্বারা সম্ভব না। সবার সামনে এমন অপমান সহ্য করতে পারেনি পিয়া। বড্ড আত্মসম্মানী মেয়ে সে। চোখ বেয়ে তরতর করে জল গড়িয়ে পড়তে লাগলো। নিজের রুমে এসে দরজা লাগিয়ে বেডে গিয়ে উপুড় হয়ে শুয়ে ফুঁপিয়ে কেঁদে উঠে পিয়া। যে কাজ সে করেনি সে কাজের শাস্তি কেন সে পেল? এটা নিয়ে নিশ্চিত তুমুল কোনো কাণ্ড বসবে এই বাড়িতে। পিয়ার হৃদয় যন্ত্রণা আরো বাড়তে লাগলো। শাহজাহান কি তাকে বিশ্বাস করবে? তাকে ভুল বুঝে ছেড়ে দিবে না তো? সেও কি সবার মতো তাকে এভাবে বলবে? আর ভাবতে পারছে না মেয়েটা আজকে সকাল থেকে শাহজাহান একটা কলও দেয়নি তাকে। পিয়ার চোখ ফুলে লাল হলো, যেন মেয়েটার নরম গালে 5টা আঙুলের দাগ স্পষ্ট বসে আছে। আচানক বালিশের পাশে অযত্নে পড়ে থাকা মোবাইলটা বেজে উঠল। পিয়া চোখের পানি মুছে ক্রমাগত মুখোশটি নিয়ে কোনো মতে মোবাইলের স্ক্রিনের দিকে তাকায়। স্ক্রিনের উপরে জামাইজান দিয়ে সেভ করা নামটা থেকে ভিডিও কল ভেসে উঠেছে। জামাইজান দিয়ে শাহজাহানই সেভ করে দিয়ে গেছে। প্রিয়া ধরে না সেই কল, কিন্তু অপর পাশের লোকটা ধৈর্যহারা হয়ে না বোধহয়। সে একনাগাড়ে কল দিয়েই যাচ্ছে। এভাবে 8-10 বার ফোন বাজলো। শাহজাহান এইমাত্র কাজ থেকে এসেছে। সকাল থেকেই কল দিতে পারেনি। এখন দিয়েও মেয়েটাকে পাচ্ছে না। কপালে চিন্তার ছাপ ফুটে উঠল। মেয়েটা কল ধরছে না কেন? রাগ করলো না তো তার উপর? অজানা কোনো আশঙ্কে তার হৃৎপিণ্ড ধক করে উঠল। তার মাথায় একটা কথা আসছে, কোনো বিপদ হয়েছে তার প্রিয়া বউয়ের। শাহজাহানের আবার ফোন দেয়, কিন্তু
এবার দুবার রিং হয়েই ফোন ধরলো। পিয়া ফোন রিসিভ করে অন্যদিকে মোবাইল তাক করে রেখেছে। সে দেখতে চায় না তার মুখ। খানিকক্ষণ দুজনের চুপ থাকলো, শুধু ভেসে আসছে ভারী নিঃশ্বাসের শব্দ। কেউ হয়তো কান্নার ফলে নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, কেউ বা হয়তো চিন্তায় পিয়ার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে ভয়ে অপমানে। অপর পাশ থেকে শাহজাহান ভাঙা গলায় বলল, বউ কি হয়েছে তোমার? ফোন তুলছিলে না কেন? কথা বলছো না কেন? কোনো সমস্যা হয়েছে আমাকে বলো। আজকে কল দিতে পারিনি বলে কি আমার উপর রাগ করে আছো? রাগ করো না পিয়া বউ আমার, আমি তোমাকে কল করেছি তো। আজ সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম। সামনে আসো বউ, খুব বেশি দেখতে ইচ্ছে করছে তোমায়। পিয়া কান্নার জন্য এবার ভেতর থেকে বেরিয়ে আসবে। সে কিভাবে যাবে শাহজাহানের সামনে? কি জবাব দিবে তাকে? তার কি সে মুখ আছে? সবার মতো কি শাহজাহানও তাকে অবিশ্বাস করবে? এই ভয়ে পিয়ার আন্তরাত্মা শুকিয়ে এলো। পিয়া আর কাঁদবে না করেও কিছুতেই চোখের পানি আটকাতে পারল না। আওয়াজ ছাড়া কেঁদে উঠল। দ্রুত চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা চালায় সে। মোবাইল হাতে নিয়ে সামনে আনে সে। কিছু না বলে চুপচাপ তাকিয়ে থাকে শাহজাহানের পানে। অন্যদিকে শাহজাহান পিয়াকে দেখে হৃদয়টা হাহাকার করে উঠল। সে বেশ বুঝতে পারল কোনো কিছু হয়েছে তার বউয়ের সাথে। তারপর ভালোভাবে পর্যবেক্ষণ করতেই যখন দেখল পিয়ার গালে চরের 5টা আঙুলের দাগ বসে আছে, তখন শাহজাহান হিংস্র হয়ে বলে উঠল, কে চর দিয়েছে জান? বলো তিশা, ওই মেয়েটাকে আমি ছাড়বো না। ও কি করেছে তোমার সাথে? বউ চুপ করে থেকো না, বলো। পিয়ার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, গলা যেন শুকিয়ে এলো। কি বলবে সে? তিশা তো তাকে কিছুই করেনি। পিয়া ভরাট কণ্ঠে বলল, না, কেউ কিছু করেনি, এমনি শুয়েছিলাম তো, তাইও কিছু না। আপনি টেনশন করবেন না। শাহজাহান পিয়ার কথা শুনে আরো বেশি হিংস্র হয়ে উঠল যেন। সে বিশ্বাস করল না পিয়ার কথা। সবটুকু তেজ কণ্ঠে ঢেলে বলল, কিছু না মানে? তোমার গালে চরের দাগ কেন আসলো? কে মেরেছে বলো? তুমি কাঁদছিলে কেন? পিয়া ভয়ে ভয়ে বলল, আমি বললাম তো কিছু না। এটা চরের দাগ না, শুয়ে থাকার ফলে দাগ হয়ে গিয়েছে। আপনি শুধু শুধু রাগ করছেন। শাহজাহান বলল, বলো কে মেরেছে? আমি তোমার সাথে আছি, আমার থেকে কিছু লুকাবে না একদম। তুমি আমার বাপাজোর, আমার অর্ধাঙ্গিনী, আমার সহধর্মিণী, আমার স্ত্রী। বলো কে মেরেছে তোমায়? না হলে আর কিছু বলতে পারল না শাহজাহান। তার আগে পিয়া কল কেটে দিয়ে মোবাইল বন্ধ করে ফেলে। এই মুহূর্তে তার চোখ ভিজে কান্না আসছে। শ্বশুর বাড়ি এসেছে 1 সপ্তাহ না হতেই চুরির অপবাদ পেল, সাথে একটা চর খেলো। এর থেকে বড় কিছু আর কি হতে পারে? শাহজাহান পিয়ার ফোন কেটে দেওয়ায় রাগ আরো বাড়ল তার। সে কিছু একটা মনে করে কল লাগায় আম্মু দিয়ে সেভ করা নম্বরটায়। রূপালী ঈশান ডায়েরি রুমে এই বিষয় নিয়ে সবার সাথে আলোচনায় বসলেন। শাহাবুদ্দিন, ঈশান, শেহজাদ এরা অনেক বুঝিয়েছেন তাকে, কিন্তু তার একটাই কথা, এই চোর মেয়ে আর এই বাড়িতে রাখা যাবে না। আজকে এটা করছে, কাল আরেকটা করবে। হঠাৎ রূপালী ঈশানের হাতে থাকা মোবাইলটা বেজে ওঠে। তিনি শাহজাহানকে কল দেওয়ার জন্যই মোবাইল হাতে নিয়েছিলেন, আর তিনি দিতে না দিতেই শাহজাহান কল দিল। কল রিসিভ করেই কিছু বলবে তার আগেই শাহজাহান বলতে লাগলো, আম্মু, তোমার থেকে আমি একটা কথা জানতে চাই। আমার স্ত্রীর গায়ে হাত তোলার সাহস কার হয়েছে?
কে ওর চোখের পানি ঝরাইছে বলো, তাকে আমি ছাড়বো না। রূপালী ঈশান বিদ্রূপ কণ্ঠে বলেন, তোর বউয়ের গায়ে আমি হাত তুলেছি? তুই জানিস ওই মেয়ে কি করেছে? কত বড় সাহস হলে এমন একটা কাজ করতে পারে? তুই আমার ঘরে চোর বিয়ে করে নিয়ে এসেছিস। ওই মেয়ে আমার রুম থেকে আমার হার চুরি করেছে, তোর রুমের বালিশের নিচে পাওয়া গেছে। শোন বাপ, ওই মেয়েকে আমি আর এই বাড়িতে রাখবো না। ওই মেয়ে একটা চোর, যার মা বাবার কোনো পরিচয় নেই, সে চোর হবেই। সেটা আমাদের ভাবা উচিত ছিল। শুধুমাত্র তোর কারণে, তোর দিকে চেয়ে আমি ওই মেয়েকে এই বাড়ির বউ করতে রাজি হয়েছি। আমি এখন তৌফিক রহমানকে খবর দিব যাতে তাদের চোর মেয়েকে নিয়ে যায়। এক নাগাড়ে উক্ত কথাটা বলতে না বলতে শাহজাহানের এহেন কথা শুনে হতবাক হয়ে গেলেন তিনি। চুপ করো আম্মু, তখন থেকে দেখছি ওই মেয়ে করে যাচ্ছ। ওই মেয়ে আমার স্ত্রী, তার উপর কোনো কথা বলতে 100 বার ভাববে। আর কি বললে, সে তোমার হার চুরি করেছে? সেটা আমি প্রমাণ করব। তোমাদের যেহেতু পিয়াকে নিয়ে এত সমস্যা, আমি তাকে আর ওখানে রাখবো না। আমি আজই আসবো, সবকিছুর প্রমাণ বের করে তাকে নিয়ে আসবো। রূপালী ঈশান দমে গেলেন না, বরং তিনি গর্জে উঠে বলেন, ওই মেয়ে চুরি করেছে, সেটার আবার প্রমাণ লাগবে নাকি? চুরি না করলে তার বালিশের নিচে হার কেন গেল? আমার আগেই ওই মেয়েকে সন্দেহ লাগতো। আমি জানি ওই মেয়ে তোকে তাবিজ করেছে। তুই ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দে।